কেমন আছেন সবাই? আজ এমন একটা সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যার মধ্যে চারটে খুনের রহস্য লুকিয়ে রয়েছে। এই চারটা খুনের পেছনের আসল রহস্য কি? কেই বা খুনগুলো করলো? পুলিশের দিনরাত এক হয়ে যায়, কিন্তু খুনির কোনো হদিস তারা পায় না। আর যখন পায় তারা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই খুনের পেছনে এমন খুনি থাকতে পারে। তো আশা করি আজকের এই সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরা মুভিটা আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি টিভি চ্যানেলের এডিটর শকুন্তলাকে দেখানো হয় যে তার অফিসেই কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই তার কাছে একটা মেল আসে। মেলটা ওপেন করে পড়ার পরে শকুন্তলা পুরোপুরি শকড হয়ে যায়। সে চলে যায় চিফ এডিটরের কাছে এবং মেলটা দেখায়। মেলটা দেখার পরে সে বলে, এই মেলটা তো অনেক ডেঞ্জারাস লাগছে। শকুন্তলা জিজ্ঞেস করে, এটা কি আমরা আমাদের টিভি চ্যানেলে প্রচার করব? লোকটা বলে, এটা প্রচার করতে গেলে অনেক বিপদ হতে পারে। শকুন্তলা তাকে বলে, আপনি টেনশন করবেন না, এমন নিউজ টেলিকাস্ট করলেই তো আমাদের চ্যানেলের টিআরপি সবার উপরে থাকবে। শকুন্তলা দেখা যায় টিভিতে নিউজ টেলিকাস্ট করতে থাকে, যেখানে সে বলে তারা একটা আননোন সোর্স থেকে মেল পেয়েছে, যেখানে লেখা রয়েছে খুব শীঘ্রই ইন্ডিয়াতে একটা যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে কেউ ছাড় পাবে না, ধনী বা গরিব সবাই এই যুদ্ধ দেখে ভয় পাবে। তাই এই যুদ্ধ পরিস্থিতিতে নিজেদেরকে সামলে রাখার জন্য যে যার মতো প্রিপারেশন নিয়ে নিন। টিভি চ্যানেল থেকে হঠাৎ করে এমন একটা নিউজ দেখে দেশের সাধারণ মানুষ অনেকটাই ভয় পেতে শুরু করে। এদিকে দেখা যায় পুলিশ কমিশনারের কানেও নিউজটা পৌঁছে যায়, আর সাথে সাথে সে চিফ এডিটরকে কল করে, বলে এই ধরনের অনেক মেলই আপনাদের কাছে আসবে। অপরিচিত একটা লোক মেল পাঠালো, আর আপনি সাথে সাথে কোনো কিছু না বুঝে আমাদেরকে না জানিয়ে সেটা টেলিকাস্ট করে দিলেন। এটা কেমন কথা? আপনি এখনই সেটা বন্ধ করুন। চিফ এডিটর বাধ্য হয়েই সেই নিউজটা টেলিকাস্ট করা বন্ধ করে দেয়। যাই হোক, পরের দিন শকুন্তলা যখন তার অফিসে আবারও কাজ করছিল, তখনই তার কাছে আবারও একটি মেল আসে ঠিক একই অ্যাড্রেস থেকে। শকুন্তলা মেলটা পড়ার পরে সাথে সাথে পুলিশ কমিশনারকে সেই মেলটা ফরওয়ার্ড করে দেয়, আর ঠিক তখনই দেখা যায় শকুন্তলার কাছে আননোন একটা নাম্বার থেকে কল আসে। অপরিচিত লোকটা শকুন্তলাকে বলে, কালকে আমি যখন তোমাকে মেল করেছিলাম তুমি টিভিতে টেলিকাস্ট করেছিলে, ঠিক তেমনি আজকের মেলটাও তুমি টিভিতে টেলিকাস্ট করবে। শকুন্তলা বলে, আমি আর তোমার কথা মতো কাজ করব না। কালকের মেলটা আমি না জেনেই টেলিকাস্ট করে ফেলেছিলাম, আজকের মেলটা আমি ইতোমধ্যে পুলিশ কমিশনারকে ফরওয়ার্ড করে দিয়েছি, আর তারা তোমাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। অপরিচিত সেই লোকটা বলে, পুলিশ তাকে কখনোই ধরতে পারবে না। এরপরে সেই লোকটা শকুন্তলাকে বলে, তোমার মা তো বাসায় একাই থাকে, তাই না? তুমি কি তোমার মাকে বাঁচাতে চাও না? তুমি যদি এই নিউজটা টেলিকাস্ট না করো আমি তোমার মাকে মেরে ফেলবো। কথাটা শুনে স্বাভাবিকভাবেই শকুন্তলা অনেক ভয় পেয়ে যায়, আর শকুন্তলার সাথে সাথে তার মাকে কল করে যে সে ঠিক আছে কিনা। ফোন দিয়ে জিজ্ঞেস করে সে কোথায়, কি করছে। তার মা বলে, আমি রান্না করছি। আর ঠিক তখনই একটা বোম ব্লাস্টের শব্দ শুনতে পায় শকুন্তলা। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এমনকি শকুন্তলার মাও ভয় পেয়ে যায়। একটু পরে শকুন্তলার মা বলে, কি অদ্ভুত কাণ্ড, বাড়ির সামনে বোম ব্লাস্ট। এদিকে শকুন্তলা বুঝতে পারছিল এই বোম ব্লাস্টটা সেই অপরিচিত লোকটাই করেছে, আর এই জন্য মোবাইল রাখার পরে সে সাথে সাথে দৌড়ে চলে যায় লাইভ প্রোগ্রামের কাছে। আর সেই লাইভ প্রোগ্রামের মাঝে শকুন্তলা ঢুকে যায় এবং সেই ইমেলে যা লেখা ছিল সেটা বলতে শুরু করে। সেই ইমেলে সেই লোকটা বলেছিল, খুব শীঘ্রই আমাদের দেশটা খুবই বাজে একটা পরিস্থিতির শিকার হতে যাচ্ছে, আর এই জন্য যারা দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেরা রয়েছে তারা অবশ্যই খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য রেডি থাকুন। পরপর 2 দিন এমন একটা নিউজ টিভি চ্যানেলে প্রচার হচ্ছে, এতে দেশবাসী আতঙ্কের মধ্যে পড়ে যায়, তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এদিকে হোম মিনিস্টার একটা মিটিং ফিক্সড করে যে এটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, যে কেউ এটা করছে তার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য রয়েছে, তাকে তাড়াতাড়ি ধরতে হবে, তাহলে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য হোম মিনিস্টারের অর্ডার অনুযায়ী একটি স্পেশাল টিম গঠন করা হয় এনআইএর, যেটা লিড করছিল আথিরা। এদিকে আথিরার বাড়িতে দেখা যায় তার বিয়ের কথা চলছিল। পাত্রপক্ষ তাকে দেখতে এসেছিল, যেখানে পাত্র ছিল কিরণ। কিরণ আথিরাকে দেখার পরেই তাকে পছন্দ করে ফেলে। কিরণ তার দাদির সাথে এসেছিল। কিরণের দাদি আথিরাকে প্রশ্ন করে, তুমি কি রান্নাবান্না আর বাড়ির অন্যান্য কাজ করতে পারো কিনা? আথিরার বাবা মা বলে, হ্যাঁ, আথিরা রান্নাবান্না ঘরের সব কাজ পারে, কিন্তু সেটা ছিল একটা মিথ্যে, আর এই জন্যই আথিরা রেগে উঠে যায় সেখান থেকে। আর যাবার আগে বলে, আমি এই বিয়েটা করব না, আর আমি বাড়ির কোনো কাজই পারি না, আপনারা এখন চলে যেতে পারেন।
এদিকে দেখা যায় পাবলিকদের মধ্যে সেই অপরিচিত লোকটার মেল নিয়ে মিক্সড রিয়াকশন দেখা যাচ্ছিল। কেউ বলছিল লোকটা সাইকো, আবার কেউ বলছিল এমনটাও হতেও পারে, তাদের প্রস্তুত থাকতে হবে। ধীরে ধীরে বিষয়টা ভাইরাল টপিকে পরিণত হয়। নিউজ মিডিয়া এটা কাভার করতে থাকে। মিডিয়ার লোকেরা পুলিশ এবং সরকারের ওপরে আঙুল তুলতে শুরু করে। এদিকে আথিরা তার টিম নিয়ে কেসটা সমাধান করতে চলে আসে। সে তার টিমকে দুইটা ভাগে ভাগ করে। একটা ভাগকে পাঠিয়ে দেয় শকুন্তলার বাড়ির সামনে যে বোম ব্লাস্টটা হয়েছিল সেটা কে করিয়েছিল, কিভাবে হয়েছিল সেটা ইনভেস্টিগেশন করার জন্য। আরও একটা টিমকে পাঠিয়ে দেয় এই অপরিচিত লোকটাকে সে কোথায় থেকে মেলটা সেন্ড করছে সেটা জানার জন্য। আথিরা চলে আসে শকুন্তলার কাছে, আর শকুন্তলা তাকে সেই মেলগুলো দেখাচ্ছিল। এদিকে রাঘব আর বিশাল একটা টিম নিয়ে যে লোকটা বোম ব্লাস্ট করেছিল তার লোকেশনে ট্রেস করতে আসে এবং তাকে ধরেও ফেলে। আর অফিসে নিয়ে আসার পরে তাকে প্রচণ্ড টর্চার করতে শুরু করে। লোকটা অনেক মার খাওয়ার পরে রাঘবকে বলে, স্যার আমি সত্যিই কিছু জানি না, আপনারা যেমনটা ভাবছেন আমি তেমন লোক নই। আসলে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য প্রজেক্ট তৈরি করি আর সেগুলো সেল করি, এটাই আমার পেশা। আমার কাছে একটা কল এসেছিল আর সেখানে আমাকে বলা হয়েছিল প্রজেক্টের জন্যই ছোট একটা বোম লাগবে যেটা কাউকে কোনো ক্ষতি করবে না, আর সেটার জন্য পেমেন্ট আমি হাওলার মাধ্যমে পাই। এছাড়া আমি কখনোই জানতাম না যে ছোট একটা বোম বানানোর জন্য আমাকে এখানে আসতে হবে। আমি সত্যিই কিছু জানি না। রাঘব বুঝতে পারে লোকটা সত্যি বলছে। রাঘব পুলিশ অফিসার মুরালিকে বলে ওর কাছ থেকে সেই হাওলার নাম্বার নাও যে ওকে টাকা পাঠিয়েছে এবং সেটা ট্রেস করার চেষ্টা করো। এরপরেই পুলিশ অফিসার মুরালি অফিসার প্রিয়াকে কল করে আর বলে যে হাওলার মাধ্যমে টাকাটা দিয়েছিল সেই লোকটাকে তাকে আমরা ধরে ফেলেছি। তার স্টেটমেন্ট অনুযায়ী সেই টাকাটা এসেছিল দুবাই, মালয়েশিয়া এবং ইন্ডিয়ার রোড দিয়ে। প্রিয়া এরপরেই কল করে আথিরাকে আর জানায় যে লোকটা হাওলার মাধ্যমে টাকা দিয়েছিল তাকে ট্র্যাক করা হয়েছে এবং সে যে রোডটার কথা বলেছে সেটা ট্র্যাক করে আমরা জানতে পারি এই টাকাটা পেমেন্ট করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিফ ফান্ড থেকে, অর্থাৎ সরকারের ভেতরের কোনো লোক এই টাকাটা ট্রান্সফার করেছিল। আথিরা এটা শুনে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় হঠাৎ করে শহরে নতুন আতঙ্ক শুরু হয়। অনেকেই দেখা যাচ্ছিল কার্ড দিয়ে পেমেন্ট করার সময় কার্ড দিয়ে সেটা করা যাচ্ছিল না। এছাড়া অনলাইন মানি ট্রান্সফার অ্যাপগুলো কাজ করছিল না। এরপরে সবাই বাধ্য হয়ে ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে আর সেখান থেকে জানা যায় তাদের অ্যাকাউন্টের ব্যালেন্স 0। এতে সাধারণ মানুষ আরও বেশি অবাক হয়। একজন তো বলে আজ সকালে 80,000 টাকার বেতন আমার এই কার্ডে ঢুকেছে, টাকা কোথায় গেল? আর এমন ঘটনা শুধু একজন দুইজনের নয়, তামিলনাড়ুর পুরো স্টেট জুড়ে অনেক মানুষের সাথে এটা ঘটছিল। কোনো কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছিল না। অনেক বড় একটা সমস্যা হয়ে দেখা দেয় এই বিষয়টা। অবশেষে তামিলনাড়ুর সিএমএসি স্টেটমেন্ট দেয় যে এটা সব ব্যাংকেই হচ্ছে। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমরা খতিয়ে দেখব। আর এই জন্য সাধারণ জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে তাই তারা দৈনন্দিন জীবনে যেসব প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো ফ্রিতে বিক্রি করার জন্য সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসায়ীদের। কিন্তু তারপরও সাধারণ মানুষেরা এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ভোগান্তিতে পড়ে এবং তারা চায় খুব দ্রুত সরকার যেন এটা সমাধান করে। এরপরে হোম মিনিস্টার পুলিশ কমিশনারকে ডাকে আর বলে এগুলো হচ্ছে কি, এটার সমাধান কি? পুলিশ কমিশনার বলে বিষয়টা সিরিয়াস, এই জন্য আমাদের খুব বড় একটা পদক্ষেপ নিতে হবে। দেশের মধ্যে সব ধরনের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে হবে যাতে করে টিভি, নিউজ চ্যানেল এবং বিভিন্ন মিডিয়া উল্টোপাল্টা নিউজ করে জনগণকে আরও বেশি আতঙ্ক করে ফেলতে না পারে। শুধুমাত্র সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সচল থাকবে। আর এছাড়া দেশের সবথেকে ভালো আইটি স্পেশালিস্টরা ব্যাংকিংয়ের এই প্রবলেমটা নিয়ে কাজ করছে। এদিকে ন্যাশনাল ব্যাংক এটা নিয়ে একটা মিটিং বসায় আর বলে এটা হলো কি করে। সেখানকার আইটি এক্সপার্ট এবং আরও যারা এক্সপার্ট ছিল তারা বলতে থাকে তাদের সিস্টেমটা এতটাও ঠুনকো নয় যে কেউ সে হ্যাক করে ফেলতে পারবে। তাদের সিকিউরিটি সিস্টেম 16 ফায়ারওয়াল দিয়ে প্রোটেকশন করা। তাছাড়া আবার প্রত্যেকটা ফায়ারওয়ালকে আমরা 16 ডিজিটের আলফা নিউমারিক পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রেখেছি। তাদের ফায়ারওয়াল ব্রেক করে হ্যাক করা এক কথায় অসম্ভব, কারণ প্রত্যেক সেকেন্ডে ট্রিলিয়নের বেশি পাসওয়ার্ড চেঞ্জ হয়। ন্যাশনাল ব্যাংকের চিফ রেগে যায়, তোমরা সিকিউরিটির কথা বলছো, এদিকে সেটা অলরেডি হ্যাক হয়ে গেছে, পুরো দেশ অচল হয়ে গেছে, এখন কি করব সেটা বলো। আথিরাও সেখানে ছিল। আথিরা সেই চিফকে বলে তার কাছে মনে হচ্ছে এটা বাইরে থেকে কেউ হ্যাক করেনি, বরং ভেতরের কোনো ইনসাইডারের সাহায্যেই এই হ্যাকটা করা হয়েছে। আমার সোর্স সেটাই বলে। অন্য একজন বলে হ্যাঁ, এটার সম্ভাবনা রয়েছে, কারণ টপ অফিসিয়ালরা এই পাসওয়ার্ডগুলো জানতো। এরপরে আথিরা বলে ঠিক আছে, তাহলে এক কাজ করুন, সব অফিসিয়ালদের ডিটেলস আমাকে দিন যারা এই বিষয়টা জানতো। এদিকে আথিরা তার টিমকে নিয়ে চলে আসে ওরাম সিকিউরিটি সলিউশন কোম্পানিতে, যে কোম্পানিটা সারা দেশের ব্যাংক সিকিউরিটির দায়িত্ব নিয়েছে। সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভের সাথে আথিরা কথা বলতে থাকে আর তখনই সেই অফিসে সে কিরণকে দেখতে পায়। এই জন্য সে নিজে যেই কিরণের সাথে কথা বলে আর বলে
বলে এখান থেকে হ্যাকিং করার সম্ভাবনা কতটুকু রয়েছে। কিরণ বলে সেটা একেবারেই সম্ভব নয়, কারণ আমরা অল্প সময়ের মাঝে মাঝেই এই বিশাল সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকি, যেটা হ্যাক করা এক কথায় অসম্ভব। এছাড়া যদি একটা ব্যাংকের ক্ষেত্রে হতো সেটাও মেনে নেওয়া যেত, একসাথে সব ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করাটা একেবারেই অসম্ভব। আথিরা বলে তাহলে হ্যাকটা হলো কি করে? কিরণ বলে সেটা আমিও বুঝতে পারছি না। আথিরা বলে কেউ যদি সুপার কম্পিউটার ব্যবহার করে তাহলে কি এটা ব্রেক করা যাবে? কিরণ বলে 4টা PS4কে একসাথে কানেক্ট হলে একটা সুপার কম্পিউটার হয়ে যায়। আমার জানা মতে এই ধরনের সুপার কম্পিউটার দিয়েও এই ফায়ার ওয়ালগুলো ব্রেক করা যাবে না। এরপরে আথিরা বলে তার মানে কি দেশের না হয়ে বাইরের দেশেরও তো কেউ হতে পারে? কিরণ বলে হ্যাঁ, সেটার সম্ভাবনা রয়েছে। আথিরা বলে এই কেসে তার সাহায্য লাগতে পারে। কিরণ বলে অবশ্যই সে সাহায্য করবে। এরপরে পুলিশ কমিশনার আথিরার সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে কেসটা কত দূরে গিয়েছে। আথিরা বলে আমরা শুধুমাত্র অন্ধকারে হাতড়াচ্ছি, 2টো মেল এসেছে, কল এসেছে, কিন্তু এটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কে করেছে, কোনো ট্রেসই আমরা বের করতে পারছি না। আমাদের আইটি ডিপার্টমেন্ট পুরোপুরি ফেল, তাই এগুলো ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এদিকে সোফিয়া যখন বাড়িতে ছিল তখনই সেই অপরিচিত লোক যার নাম কারি সে কল করে। এটা শোনার পরেই সোফির সাথে সাথে বিশালকে কল করে আর বলে কারি আমাকে কল করেছে, তাড়াতাড়ি আমার ফোনটা ট্যাপ করো। তারা সেটাই করে। আথিরাও সেখানে ছিল। কারি সোফিয়াকে বলে আমি HRD মিনিস্টার চেল্লাই ভারদারাজনের সাথে কথা বলতে চাই। চেল্লাই ভারদারাজনকে শকুন্তলার নিউজ চ্যানেলে আসতে হবে এবং সন্ধ্যা 7টার একটা অনুষ্ঠানে তাকে লাইভে আসতে হবে, আর আমি তার সাথে লাইভে কথা বলবো। আমার ডিমান্ডগুলো আমি তাকেই বলবো। এটা যদি না হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। আর তোমার টিমকে বলো আমার কল রেকর্ড করা বাদ দিয়ে আমি যেটা বলেছি সেটার ব্যবস্থা করতে। কল কাটার পরে আথিরা বলে সোফিয়ার সাথে কারি কেন কন্ট্যাক্ট করলো? প্রথমে শকুন্তলা, এরপরে সোফিয়া, আর এরপরেই চেল্লাই ভারদারাজন। তার মানে কি সে শুধুমাত্র মহিলাদের সাথেই কন্ট্যাক্ট করছে? আথিরা বিশালকে বলে দেখো তো এখান থেকে কোনো প্যাটার্ন বের করা যায় কিনা, তাড়াতাড়ি চেক করে আমাকে জানাও। এরপরে আথিরা প্রিয়াকে বলে কারি যখন চেল্লাই ভারদারাজনের সাথে কথা বলবে আমরা তার কল লোকেশন ট্রেস করব, আর এটা যে করেই হোক করতেই হবে। দেখা যায় চেল্লাই ভারদারাজন সন্ধ্যা 7টার মধ্যেই শকুন্তলার নিউজ চ্যানেলে চলে আসে, আর সন্ধ্যা 7টা বাজার আগেই সেখানে একটা লাইভ প্রোগ্রাম শুরু করা হয়। 7টা বাজতেই কারি কল করে চেল্লাই ভারদারাজনকে। কারি বলে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। চেল্লাই ভারদারাজন বলে হ্যাঁ, তুমি চাইলে এগুলো আমাকে একটা কফি শপে বা আমার বাড়িতে এসেও জিজ্ঞেস করতে পারতে। শুধু শুধু এই ব্যাংক সিস্টেম হ্যাক করে এগুলো করার কি দরকার? মানুষ সাফার করছে। তখনই কারি বলে সত্যি কি সাধারণ মানুষ সাফার করছে, নাকি এই দেশের বড় বড় কোম্পানিগুলো সাফার করছে? কারি বলতে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই দেশে এসেছিল ব্যবসা করার জন্য, আর এরপরে আমাদের দেশটাকে তারা শাসন করে গেছে, আর এখন যারা এসেছে তারাও একই পথে আগাচ্ছে। তাহলে কি আমাদের দেশটা আবারও পরাধীন হতে যাচ্ছে? কারি বলে আমাদের দেশটা কর্পোরেট কোম্পানির উপরে নির্ভর হয়ে গেছে, আর তারা তাদের ইচ্ছেগুলো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। এটা বন্ধ করতে হবে। সব ধরনের বড় বড় কোম্পানি প্রজেক্টগুলো সরকারি হতে হবে, আর সেখানে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি যেমনটা বলেছি এই ধরনের কোম্পানিগুলো পুরো দেশে চালু করতে হবে। এছাড়া কর্পোরেট কোম্পানিগুলো তাদের বেশি টাকা থাকার কারণে বিভিন্ন বড় বড় শোরুম বানিয়ে তারা প্রোডাক্ট সেল করে, সেখানে তারা অনেক ছাড় দেয় কারণ তাদের লাভ অনেক, সেল অনেক। কিন্তু অন্যদিকে খুচরা বিক্রেতারা এটা করতে পারে না, কারণ তাদের প্রফিট কম, তাদের বিক্রি কম, আর এই জন্য তারা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। যারা একসময় স্বাধীন ব্যবসা করত তারা এখন এই ব্যবসা বাদ দিয়ে গোলামির পথে হাঁটছে। এটা বন্ধ করতে হবে। কিন্তু আপনার সরকার এসব কিছু দেখার পরেও চোখ বুঝে বসে রয়েছে, কারণ আপনারা কর্পোরেট কোম্পানি থেকে টাকা পাচ্ছেন। টাকা পেলেই আপনাদের সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু এটা এখন থেকে বন্ধ করতে হবে। কারি এইদিকে লাইভে কথা বলছিল, অন্যদিকে আথিরার টিম কারির ফোন লোকেশন ট্রেস করে সেখানে পৌঁছে যায়, আর সেটা ছিল একটা ছোটখাটো বাসা বাড়ি। এদিকে কারি সেই মিনিস্টারকে হুমকি দেয় আমি যে ধরনের সমাজ ব্যবস্থার কথা বলেছি সেটাই করতে হবে। আমি যেটা বলেছি সেটা যদি না হয় তাহলে আমি দেশে সব ধরনের বড় কর্পোরেট কোম্পানিগুলোর সব ধরনের ব্যাংক ব্যালেন্স সিজ করে নেব, আর সেগুলো সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। এরপরেই সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে আথিরার টিম যখন সেখানে পৌঁছে যায় দেখা যায় সেটা ছিল একজন বৃদ্ধ লোক, যে একটি বাটন ফোনে তার পরিবারের সাথে কথা বলছিল। অর্থাৎ এবারও তারা কারিকে ধরতে পুরোপুরি ব্যর্থ।
এদিকে কারির এসব কথা শোনার পরে সরকারের পুরোপুরি মাথায় হাত পড়ে যায়। এখন কি হবে? কারি যেটা বলেছে সেটা করতে গেলে বিশাল সময়ের প্রয়োজন, আর যদি সেটা না করে আর কারি যদি তার কথা রেখে দেয় তাহলে পুরো দেশের অর্থনীতি অচল হয়ে পড়বে। দেখা যায় পুলিশ কমিশনার আথিরা এবং তার টিম বসে টেনশন করছিল এখন কি করা যায়। তখনই সোফিয়া আসে, আথিরাকে জানায় কারি যে কলটা করেছিল সেটার লোকেশন বিশ্বের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল, কিন্তু সেই কলের অরিজিনটা হচ্ছে চেন্নাইতে। আথিরা জিজ্ঞেস করে চেন্নাইয়ের কোথায়। তখনই সোফিয়া একটু ভয়ে ভয়ে বলে আমাদের অফিস থেকে। এটা শুনে আথিরা প্রচন্ড অবাক হয়ে যায়। তাদের অফিস থেকে কারি কিভাবে এটা করলো? পুলিশ কমিশনার প্রচন্ড রেগে যায়, বলে আমাদের আইটি ডিপার্টমেন্টে এত এত টাকা খরচ করে এত এত প্রযুক্তি এনে কি লাভ হলো যদি আমরা এই সাধারণ একটা বিষয় ট্রেস করতে না পারি? কারি আমাদের নাকের ডগায় এসে কল করে চলে গেল আর আমরা সেটা জানতেও পারলাম না। আথিরা সোফিয়াকে বলে আমি তো বলেছিলাম কল করার আগেই দেশের সব টেলিকম সেন্টারকে জানিয়ে দেবার জন্য এবং তারা যেন এই কলটাকে ট্রেস করার চেষ্টা করে। সোফিয়া বলে হ্যাঁ, তারা চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। কারির এই সব ধরনের নেটওয়ার্কের উপরে পুরোপুরি কন্ট্রোল ছিল। এদিকে কিরণকেও দেখা যায় আথিরার টিমের সাথে সারা রাত জেগে কাজ করছিল, আর অবশেষে সে কিছু একটা লিঙ্ক পায়, সাথে সাথে আথিরার কাছে চলে আসে। কিরণ বলে সে খুঁজে পেয়ে গেছে এগুলোর পেছনে কে রয়েছে। আরোরা এটিএম ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানিটাই দেশের 80% সেলস এবং সার্ভিস নিয়ে কাজ করছে, আর তারা এটিএম মেশিন বসানোর নাম করে সেই এটিএম মেশিনে মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে। শুধুমাত্র সেই চিপগুলোর মাধ্যমেই তাদের পক্ষে সম্ভব পুরো দেশের নেটওয়ার্ক ব্যবস্থা অচল হওয়ার পরেও সেই কোম্পানির নেটওয়ার্ক পুরোপুরি সচল রাখা। কিরণ এরপরে একটু হতাশা নিয়েই বলে শুধু এতটুকুই বের করতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত ডাটার ডেস্টিনেশন এছাড়া ফায়ারওয়ালগুলো কিভাবে ব্রেক করা হয়েছে সেটা বের করা সম্ভব হয়নি। এরপরে আথিরা আর তার টিম আরোরা ইন্ডাস্ট্রির 5 জন টেক এক্সপার্টকে উঠিয়ে নিয়ে আসে আর টর্চার করতে থাকে একজনকে। আথিরা বাকিদের বলে আপনারা সেই কোম্পানিতে 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, আপনারা টেক এক্সপার্ট, আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারেন, আর আপনাদের মধ্যে যে এই কাজটা করেছে এটা খুবই ভয়াবহ একটা অপরাধ, পুরোপুরি একটা টেরোরিজম অ্যাকশনের মতো। তাই সময় আছে, এখনই স্বীকার করুন, নয়তোবা আমাদেরকে যদি খুঁজে বের করতে হয় তাহলে এর ফলাফল খুবই ভয়াবহ হবে। তখন ভয় পেয়ে একজন অফিসার স্বীকার করে নেয় হ্যাঁ সেই করেছে। তাকে একজন ফোন করে তার পরিবার এবং বাচ্চা কাচ্চাকে খুন করে ফেলার হুমকি দিয়েছিল, এমনকি সে আমাকে টাকাও দিয়েছিল, আর তখন আমার সেই টাকাটা প্রয়োজন ছিল। আথিরা বলে কত টাকা? লোকটা বলে 20 লাখ টাকা, আর সেই টাকা দিয়ে আমার ছেলের অপারেশন করা হয়েছে, যে এখনো বেঁচে আছে সেই টাকার জন্যই। এছাড়া আমি তাকে কখনো ফেস টু ফেস মিট করিনি, তার সাথে আমার শুধু ফোনেই কথা হয়েছে। বিশাল জিজ্ঞেস করে সে টাকাটা কিভাবে পেয়েছে। সেই অফিসার বলে আমাকে প্যারিস যেতে হয়েছিল, আর সেখানে একটা নির্দিষ্ট দোকানে যে আমি একটা কোড ওয়ার্ড বলেছিলাম, আর সাথে সাথে তারা আমাকে টাকা দিয়ে দিয়েছে। এরপরেই দেখা যায় আথিরা তার টিম এবং কিরণকে নিয়ে কোথাও যাচ্ছিল, আর ঠিক তখনই কিরণের মোবাইলে কারি কল করে। কারি কিরণকে বলে তুমি খুবই ভালো কাজ করেছো, খুব দ্রুত সময়ের মধ্যে একটা সমস্যার সমাধান করে ফেলেছো, কিন্তু আমার তাতে কিছুই হবে না, এখনো অনেক পথ তোমাদের যেতে হবে, আর যেটা প্রায় অসম্ভব। এরপরে আথিরা রেগে যায় আর বলতে থাকে তুমি একটা কাপুরুষ, তুমি হয়তো ভাবছো তুমি দেশপ্রেমিক, দেশের ভালো কিছু করছো, আসলে তুমি একটা সাইকো, আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আর তখনই কারি হাসতে থাকে আর আথিরার ইচ অ্যান্ড এভরি ডিটেলস বলে দেয়, পছন্দের রং থেকে শুরু করে ব্যাংকে কত টাকা আছে, সে ছোটবেলা থেকে এ পর্যন্ত কোথায় কিভাবে কাটিয়েছে সবকিছু। এমনকি আথিরা যে মনে মনে কিরণকে পছন্দ করে সেটাও কিরণের সামনেই বলে দেয়। এমনকি এখন বর্তমান সময়ে তারা কোথায় কিভাবে রয়েছে, গাড়ির কোন সিটে কে বসে রয়েছে সেটাও আথিরাকে বলে দেয় কারি, আর এতে তারা সবাই অবাক হয়ে যায়। এরপরে কারি বলে আমি তোমাদের ব্যাপারে সবকিছু জানি, কিন্তু তোমরা আমার ব্যাপারে শুধু আমার নামটা জানো, সেটাও আমি তোমাদের বলেছি। তাই তোমাকে আরও একটা গোপন কথা বলি, কিরণও তোমাকে পছন্দ করে। কারি বলে কিরণ তোমার নাম্বার তার মোবাইলে পাপ্পি লিখে সেভ করে রেখেছে। এটা শুনে আথিরা আর কিরণ পুরো একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যায়। আথিরা চেক করে দেখতে পায় কারি ঠিকই বলছে। এরপরে কারি আথিরাকে বলে শুধু শুধু আমার পেছনে ঘুরে লাভ কি, কিরণের সাথে যে রোমান্স করো, এখন তোমার রোমান্স করার বয়স, তুমি আমাকে ধরতে পারবে না, সেটা তোমার সাধ্যের বাইরে। আথিরা রেগে গিয়ে বলে প্রত্যেকটা ক্রিমিনালই কোনো না কোনো ক্লু রেখে যায় তার ক্রাইম সিনে, তুমিও সেটাই করবে, আমি শুধু সেই ক্লুটার অপেক্ষায় রয়েছি, আর যদি এতই সাহস থাকে আমাকে একটা ক্লু দাও, আমি তোমার সামনে চলে আসব। কারি হাসতে হাসতে বলে ঠিক আছে, তোমাকে একটা ক্লু দিলাম, আমি তোমার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। তখনই আথিরা দেখতে পায় সামনে শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স রয়েছে, আর কিছুই নয়। কিন্তু দেখা যায় সেই অ্যাম্বুলেন্সেও কিছু ছিল না। আথিরা ভাবতে থাকে এটা কোন ধরনের ক্লু হতে পারে, এই কারিকে
কোথা থেকে সে কথা বলছে, কোথায় থেকে সে সবকিছু অপারেট করছে। তারা নিশ্চয়ই কিছু একটা মিস করছে। সেই মিসিং পয়েন্টটা কি? আথিরা এই কেসের শুরু থেকে সবকিছু ভাবতে থাকে। কারি কাদেরকে কল করেছে, কেন কল করেছে, অন্য কাউকে কেন কল করেনি, কি ক্লু সে রেখে গেল, এই সব কিছু। কিন্তু কোনোভাবেই কিছু মেলাতে পারছিল না। এরপরে আথিরা পুলিশ কমিশনারকে বলতে থাকে, আমরা খুবই ভয়ঙ্কর এক সাইকোর সম্মুখীন হয়েছি, যে সব দিক থেকেই আমাদের থেকে এগিয়ে। আমাদের সব ধরনের ডেটাবেস নেটওয়ার্কে তার অ্যাক্সেস রয়েছে, এমনকি কিরণের মোবাইলেও তার অ্যাক্সেস রয়েছে, ট্রাফিক সিগন্যালেও তার অ্যাক্সেস রয়েছে। সে সব দিক থেকেই আমাদের থেকে অনেক এগিয়ে। আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে, স্ট্রং হতে হবে। কিরণ তখন বলে, আমার মনে হচ্ছে আমরা ভুলভাবে খুঁজছি। আমরা সবসময় বাইরের দেশকে টার্গেট করছি, কোনো ফরেনারকে টার্গেট করছি। আমার মনে হয় আমাদের স্টেটেরও কেউ হতে পারে, যে এই কোড, ম্যাথমেটিক্যাল এইসব বিষয়ে অনেক বেশি এক্সপার্ট, আর স্পেশালি ক্রিপ্টোগ্রাফিতে বেশি এক্সপার্ট। এই ধরনের কোনো লোককে খুঁজে পেলে এই কেসটাতে আমরা অনেকটাই এগিয়ে যেতাম। তখন পুলিশ কমিশনার বলে, আমি একজনকে চিনি, হরিশচন্দ্র, যে এই দেশের সবথেকে বড় ক্রিপ্টোগ্রাফার। আমি তাকে এখানে ডাকবো, তোমরা দেখো তার কাছ থেকে কোনো সাহায্য নিতে পারো কিনা। এরপরেই সেই হরিশচন্দ্র তাদের অফিসে আসে। আথিরা পুরো কেসটা ডিটেলসে বলতে থাকে, কারি কাকে কাকে কল করেছে, কত তারিখে কল করেছে, কয়টার সময় কল করেছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস সে হরিশচন্দ্রকে বলতে থাকে। তখনই হরিশচন্দ্র পুরো বিষয়টা খেয়াল করে দেখতে পায়, কারি যাদের যাদের কল করেছে তাদের প্রত্যেকের নামের পেছনে একটা ইতিহাস রয়েছে, আর যেটা হচ্ছে ম্যাথ। প্রথম যাকে কল করেছিল তার নাম শকুন্তলা, ইন্ডিয়ার প্রথম হিউম্যান কম্পিউটার। এরপরের নামটা হচ্ছে সোফিয়া, 18 শতকের গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান। এরপরে চেল্লাই ভারদারাজন, আর এই চেল্লাই হচ্ছে তামিলনাড়ুরই একজন বিখ্যাত কবির ছদ্মনাম, আর সেও ম্যাথে অনেক বেশি দক্ষ ছিল, ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আর এরপরে কিরণ, আর এই কিরণ হচ্ছে এমন একজনের নাম যে তার প্যারিসংয়ের মাধ্যমে বিগ ব্যাং থিওরিকে বিশ্লেষণ করেছে। এছাড়া যে লোকটা কল করছে তার নাম কারি। এই কারি নামটাও এমন একটা নাম যেটা তামিলনাড়ুর ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে, কারণ ঠিক একই নামের একজন ব্যক্তি তামিলনাড়ুর ইতিহাসে ম্যাথমেটিক্সের সর্বপ্রথম অনেক বড় ভূমিকা রেখেছে। এরপরে আথিরা বলে 7 আগস্ট সে 1 কোটি ইমেল হ্যাক করে। এরপরে সেই ইমেলগুলোর ভেতরে কোড আকারে মেসেজ পাঠায়। এছাড়া সেই হরিশচন্দ্র দেখতে পায় কারি যে ডেটগুলোতে সবাইকে কল করেছিল সেই সবগুলো ডেটেরও একটা প্যাটার্ন ছিল। আসলে এই ডেট বা নাম্বারগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যে সংখ্যাগুলোকে প্রাইম নাম্বার বলে। এছাড়া তামিলনাড়ুতে এগুলোকে পাগা এঙ্কাল বলে। হরিশচন্দ্র বলে, এই কারির কল, মেল এবং সবকিছুই প্রাইম নাম্বার দিয়ে সেট করা। কাল 17 তারিখ, প্রাইম নাম্বার, নিশ্চয়ই কালকে আবারও সে কল করবে। তাই আমার কাছে মনে হয় এই কারি যেই হোক না কেন, সে তামিল লাভার ম্যাথমেটিশিয়ান। এছাড়া আরও একটা ইনফরমেশন, সুপার কম্পিউটার কোনোভাবেই 16 ডিজিটের আলফা নিউমেরিক কোড ব্রেক করতে পারবে না। এটা ব্রেক করতে হলে শুধুমাত্র কোয়ান্টাম কম্পিউটারই লাগবে। সোফিয়া বলে, কিন্তু এটা তো এখন পর্যন্ত কনসেপ্ট লেভেলেই রয়েছে। এছাড়া এটা তৈরি করতে যে পরিমাণ জায়গা, ম্যান পাওয়ার, ইলেকট্রিসিটি এবং মানি পাওয়ার লাগবে, সেটা তো প্রায় একজন মানুষের পক্ষে করা পুরোপুরি অসম্ভব। হরিশচন্দ্র বলে, হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছ। এছাড়া আমরা যেটা সন্দেহ করছি, কারি যদি সত্যি কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে তাহলে তাকে ধরা প্রায় ইম্পসিবল, কারণ আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি সেটা বাইকের মতো, আর কোয়ান্টাম কম্পিউটারের স্পিড রকেটের চাইতেও বেশি। আথিরা বলে, এই ধরনের কম্পিউটার যে ব্যবহার করবে সে তো অনেক বেশি নলেজেবল থাকবে। এই দেশে এমন মানুষ রয়েছে খুব কম। আপনার জানাশোনা কি এমন কেউ রয়েছে যে এটা বানানোর চেষ্টা করতে পারে বা বানাতে পারে? হরিশচন্দ্র বলে, আমার তেমন ঠিক মনে নেই, কিন্তু 2-3 বছর আগে আইটি মাদ্রাস একটা ফাংশনে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, যে এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে রিসার্চ করছে। এদিকে দেখা যায় পরের দিন হরিশচন্দ্রের কথা মতোই কারি আবারও সোফিয়াকে কল করে আর বলে, আমি সরকারকে যে আলটিমেটাম দিয়েছিলাম, যে কাজটা দিয়েছিলাম, সরকার সেটা কিছুই করেনি। আমি সরকারকে 48 ঘন্টার সময় দিলাম। সরকারের পক্ষ থেকে আমার ডিমান্ডগুলো যদি কাজ করা শুরু না করে, তাহলে আমি এই দেশের টপ 10 কর্পোরেট বিজনেসম্যানদের মধ্যে একজনকে খুন করে ফেলবো। তোমাদের যত ধরনের প্রোটেকশন রয়েছে তোমরা তাদের দিতে পারো, কিন্তু বাঁচাতে পারবে না। আর যদি সে বেঁচে যায় তাহলে আমি পুলিশকে সারেন্ডার করে দেব। তখন রেগে যায় আথিরা আর বলে, ঠিক আছে, আমি তোমাকে 48 ঘন্টার আগেই খুঁজে বের করব, আর আমি যদি তোমাকে ধরতে না পারি তাহলে আমি রিজাইন করে দেব। আর ঠিক তখনই তারা বুঝতে পারে তাদের অফিসের সিসিটিভি ক্যামেরা দিয়েই কারি তাদের উপরে নজর রাখছিল। এতে করে তারা শকড হয়ে যায় যে এই কারি আসলে কত বেশি পাওয়ারফুল। কারি কল কেটে দেয়। এরপরেই আথিরা তার টিমকে বলে, কোয়ান্টাম কম্পিউটার
কম্পিউটার রাখা যাবে বা সেটাকে সেট আপ করা যাবে, সেটাকে পাওয়ারাইজড করা যাবে। এই ধরনের জায়গা তামিলনাড়ুতে খুব কমই থাকার কথা। এই ধরনের জায়গাকে খুঁজে বের করো। শুধু শহর নয়, তামিলনাড়ুর সব গ্রামগুলোতেও এই ধরনের জায়গাকে লোকেট করো আর সেখানে যেয়ে সার্চ করো। এছাড়া আথিরা প্রিয়াকে অর্ডার দেয় দেশের সব ধরনের আইটি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং কোম্পানি সবার সাথে যোগাযোগ করো যারা এই ধরনের কোয়ান্টাম কম্পিউটারের সাথে জড়িত রয়েছে, রিসার্চ করছে বা পড়াশোনা করছে, সবাইকে একত্রিত করো। অন্যদিকে পুলিশ কমিশনার বলে, ঠিক আছে, আমি 10 জন বিজনেসম্যানদের নাম লিস্ট করছি এবং তাদের সিকিউরিটির ব্যবস্থা করছি। এরপরে আথিরা এবং তার টিম হরিশচন্দ্র যে সেমিনারের কথা বলেছিল সেখানে চলে আসে আর ওই সময়টাতে কোয়ান্টাম কম্পিউটারের ব্যাপারে কে পেপার সাবমিট করেছিল তার নাম জানতে চায়। লোকটা সেই ডিটেলস এনে দেয়, যার নাম ছিল কান্তস্বামী। সেই লোকটা জানায় ছেলেটা অনেক ভালো ছিল, অনেক মেধাবীও ছিল, কিন্তু শুনেছি কয়েকদিন আগেই সে আত্মহত্যা করে মারা গেছে। এটা শুনে আথিরা এবং তার টিম শকড হয়ে যায়। তারা আবার একটা ডেড ইন্ডে এসে পৌঁছায়। আথিরা জিজ্ঞেস করে সুইসাইডের কারণ কি ছিল। লোকটা বলে, ফ্যামিলি প্রবলেম আমি শুনেছি, এছাড়া আর কিছু জানি না। এরপরে আথিরা কান্দাস্বামীর প্রফেসর এবং তার ফ্রেন্ডসদের ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লোকটা বলে, ফ্রেন্ডসদের ব্যাপারে জানি না, কিন্তু প্রফেসর একটু পরেই এখানে আসবে। এরপরে আথিরা কান্দাস্বামীর বন্ধু এবং বান্ধবীদের সাথে যোগাযোগ করে আর সেখান থেকে জানতে পারে কান্দাস্বামী একজন ম্যাথ জিনিয়াস ছিল। সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করেই সে তার পরিবারকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিল। আমরা তাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগে সে আত্মহত্যা করে বসে। আথিরা জিজ্ঞেস করে, কান্দাস্বামী কোয়ান্টাম কম্পিউটার নিয়ে রিসার্চ করছিল, সেটা কি সে কোনো কোম্পানিকে সেল দিতে চাইছিল বা কারো হাতে হ্যান্ডওভার করতে চাইছিল? তখন তার বন্ধু বান্ধবীরা জানায়, না, উল্টো সরকারের সাথে যোগাযোগ করার ফলে সরকার থেকে সহযোগিতা করতে চেয়েছিল। এরপরে আথিরা জানতে চায়, কান্দাস্বামী মারা যাবার পরে তার সেই প্রজেক্টগুলো এখন কেউ দেখাশোনা করছে, তার কোনো উত্তরসূরি বা প্রফেসর এমন কেউ? তার বন্ধু বান্ধবীরা বলে, না, এমন কাউকে তারা চেনে না। এরপরে আথিরা বিশালকে বলে, কান্দাস্বামীর পরিবারের সাথে কি হয়েছিল সেই ব্যাপারে কোনো কেস ডিটেলস আছে কিনা খুঁজে বের করো। আমি কান্দাস্বামীর আঙ্কেলের সাথে যে কথা বলবো। তারা সেখানেই চলে যায়। কান্দাস্বামীর আঙ্কেল বলতে শুরু করে, কান্দাস্বামীর পরিবারটা খুবই ভালো একটা পরিবার ছিল। 15 বছর ধরে নিজেদের দোকান চালিয়ে তারা খুবই ভালো বিজনেস করে আসছিল। তারা কখনো কোনো মানুষের ক্ষতি চায়নি, কিন্তু তাদের নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা একেবারেই মেনে নেওয়ার মতো নয়। আর সেই অপবাদের ভিত্তিতেই পুলিশ তাদের সবার সামনে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেছে। এমনকি কান্দাস্বামীর বড় ভাইয়ের স্ত্রী তখন 9 মাসের গর্ভবতী ছিল, তাকেও ছাড়েনি। আর এতে করে সমাজে তাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যায়। সমাজের মানুষ তাদের খারাপ ভাবতে শুরু করে, যার ফলে থানা থেকে ছাড়া পাওয়ার পরেই তারা খাবারের সাথে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করে পুরো পরিবার। কান্দাস্বামী তার পুরো পরিবারকে এভাবে মৃত অবস্থায় দেখার পরে একেবারে ভেঙে পড়ে। কোনোভাবেই এই বিষয়টা সে মেনে নিতে পারছিল না। এরপরেই একজন পুলিশ অফিসার আথিরাকে জানায়, কান্দাস্বামী যার সাথে বিয়ের কথা হয়েছিল সেই মেয়েটি অলরেডি বিয়ে করে ফেলেছে আর সে এখন দিল্লিতে রয়েছে। আমরা তার সাথে কন্ট্যাক্ট করেছি, সে আপনার সাথে এসে দেখা করবে। এরপরে আথিরা সেই পুলিশ অফিসারকে বলে, ওই সময়টাতে কান্দাস্বামীর পরিবারকে যে পুলিশ অফিসার অ্যারেস্ট করেছিল আমি তার সাথে দেখা করতে চাই। তখন সেই পুলিশ অফিসার বলে, আসলে 3 দিন আগে সেই পুলিশ অফিসার কারোর সাথে দেখা করতে গিয়েছিল আর সেখানে যাবার পরেই সেই ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে। আথিরা অবাক হয়ে যায় আর সেখানে আসে আর দেখা যায় সেই পুলিশ অফিসার আসলে কারোর সাথে কথা বলতে বলতে এখানে এসেছিল। বলছিল, আমার টাকা নেয়ার জন্য আমাকে এত দূর কেন আসতে হবে, আর এই বাড়িটা কেমন, কোনো মানুষ নেই, আর সামনে লেজার কেন? তখনই লেজার লাইট সরে যায়। ফোনে সেই পুলিশ অফিসারকে বলা হচ্ছিল সামনে যে ভোল্ট রয়েছে সেটার ভেতরেই তার টাকা রয়েছে। যখনই পুলিশ অফিসার সেই দরজাটাকে স্পর্শ করে তখনই ইলেকট্রিক শক খেয়ে সে সেখানেই মারা যায়। এরপরে আথিরা জানতে পারে এই বাড়ির মালিক একজন US সিটিজেন, কিন্তু এই বাড়িটা কয়েক মাস আগেই ভাড়া নিয়েছিল কান্দাস্বামী। তার উদ্দেশ্য ছিল এই বাড়িটাকে সে একটি স্মার্ট হোম বানাবে, আর সেটারও এগ্রিমেন্ট হয়েছিল তাদের অনলাইনেই। এছাড়া এই বাড়ির যে কাজ করেছে সেই টেক এক্সপার্টও সেখানেই ছিল। আথিরাকে সে বলে, অনলাইনে তাদের পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট পাবার পরেই তারা কাজ শুরু করে দিয়েছে। আর এই ঘরের দরজাটা একটা ভোল্টের মতো, আর এই জন্য সিকিউরিটি হিসেবে সেখানে ইলেকট্রিক প্রোভাইড করা হয়েছে, আর সেটার কারণেই সেই পুলিশ অফিসার মারা গেছে। আথিরা বুঝতে পারে এটা পুরোপুরি একটা মার্ডার। সেই পুলিশ অফিসারকে খুন করার জন্যই এখানে নিয়ে আসা হয়েছিল।
এরপরে আতিরা বিশালকে বলে কান্দাস্বামীর পরিবার সেই কেসটা যারা ইনভেস্টিগেশন করেছে সেই সব পুলিশ অফিসারের লিস্ট আমার চাই এবং তাদের সাথে যোগাযোগ করো। রাঘব একজন পুলিশ অফিসারের সাথে যে কথা বলে সেই পরিবার থেকে জানানো হয় 1 বছর আগেই তার বাবা চাকরি থেকে রিটায়ার নিয়েছে, কিন্তু দুদিন আগে হঠাৎ করেই তার বুকে ব্যথা হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন তার কিছু পরীক্ষা করার জন্য মেশিনের ভেতর প্রবেশ করানো হয় ঠিক তখনই তার বুকে ব্যথা হয় এবং সাথে সাথে 2 মিনিটের মধ্যে সে মারা যায়। এমনকি সেখানে ডক্টররা মেশিন বন্ধ করার মতো সময় পায়নি। এরপরে আমরা জানতে পারি মেশিনের মধ্যে প্রবলেম ছিল আর সেটার কারণেই তার বাবা ব্রেন ডেড হয়ে মারা গেছে। সেই হসপিটালের পক্ষ থেকে তাদের মোটা অ্যামাউন্টের একটা টাকা দেওয়া হয়েছে যাতে করে এই বিষয়টা বাইরে না আসে। রাঘব এরপরে আতিরাকে খুলে বলে যে পুলিশ অফিসার মানি কিভাবে মারা গেছে। আতিরা বুঝতে পারে এর পেছনে রয়েছে কারি। এছাড়া রাঘব জানায় কান্দাস্বামীর পরিবারের আত্মহত্যার কেসটা 3 জন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করেছিল, যার মধ্যে আরও একজন ছিল মুরগাস্বামী। সেও মারা গেছে একটা দুর্ঘটনায়। এখন শুধু বেঁচে আছে একজনই। আতিরা বিশালকে বলে আজকাল হসপিটালও সেফ নয়, সেই স্ক্যান মেশিন কন্ট্রোল করেই কারি সেই পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। এদিকে প্রভাকরণ দেখা করতে আসে আতিরার সাথে। আতিরা তাকে জিজ্ঞেস করে কান্দাস্বামীর পরিবারের সেই কেসটা নিয়ে আপনাদের এত বেশি ইন্টারেস্ট কেন ছিল। প্রভাকরণ বলে আসলে 6 জন বাচ্চা মারা গিয়েছিল, পাবলিক প্রেশার, মিডিয়ার প্রেশার। আমরা যদি তাদের ওই সময়তে অ্যারেস্ট না করতাম তাহলে পাবলিক তাদের মেরে ফেলতো। আতিরা বুঝতে পারে এই প্রভাকরণ মিথ্যে বলছে আর এই জন্য বলে আপনি আপনার মেয়ের জামাইকে 100% জমি উপহার দিয়েছেন। এই ডিলটা আপনি কখন করেছেন? কান্দাস্বামীর পরিবারের কেসটা হাতে আসার আগে না পরে? আপনি আমাদের কাছ থেকে কিছুই লুকাতে পারবেন না। আমরা এনআইএ, আমি আপনার সবকিছু জানি, এমনকি আপনি কি কালারের আন্ডারওয়্যার পরেছেন সেটাও। তাই সত্যিটা বলুন। প্রভাকরণ তখন বলতে শুরু করে ভয়ে, আমি জানি না এটা কে করেছে, আমার কাছে শুধু ইনস্ট্রাকশন এসেছিল, আমি সেই অনুযায়ী কাজ করেছি। আতিরা আবারও বলে আপনারা যে কয়েকজন পুলিশ অফিসার মিলে এই কেসটা ইনভেস্টিগেশন করেছিলেন তার মধ্যে 3 জন অলরেডি মারা গেছে, শুধুমাত্র আপনিই বেঁচে আছেন। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সেই 3 জনকে নিশ্চিত খুন করা হয়েছে। আপনাকেও যে কোনো সময় খুন করা হতে পারে। যদি সিকিউরিটি চান খুলে বলুন, আমরা না হলে অপরাধীকে ধরতে পারবো না। তখন প্রভাকরণ বলে আসলে এই সব কিছুর পেছনে রয়েছে গ্রেট সুপারমার্কেটের জোনাল ম্যানেজার রাঙ্গাচারি। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কান্দাস্বামীর বাড়িতে তার বড় ভাইয়ের কাছে কয়েকজন দেনাদার এসেছিল। তারা বলছিল আর টাকা ধার নিও না, এখন তুমি তোমার ব্যবসায় মনোযোগ দাও। দেখা যায় কান্দাস্বামী বিষয়টা জানতে পারে। সে যখন তার ভাইকে জিজ্ঞেস করে তখন তার ভাই বলে আসলে বিজনেসে একের পর এক লস হয়ে যাচ্ছে, সেই লস রিকভার করার জন্যই সে ধার নিচ্ছে। আর তাদের এই ব্যবসার ধসের কারণগুলো হচ্ছে এই সুপারমার্কেটগুলো। তারা হিউজ পরিমাণে প্রোডাক্ট কিনে আর যার ফলে তারা অনেক কমে কিনতে পারে আর তাই তারা কাস্টমারদের ছাড়ে দিয়ে দেয়। কিন্তু আমাদের বেলাতেও সেটা নয়, আমরা খুচরা বিক্রেতা, আমাদের কিনতে হয় অল্প, যার ফলে আমরা ছাড় পাই না আর কাস্টমারকেও ছাড় দিতে পারছি না। আর এই জন্য ধীরে ধীরে আমাদের ব্যবসায় ধস নামছে। কান্দাস্বামী তার বড় ভাইকে আশ্বস্ত করে আমি নিশ্চয়ই এর একটা উপায় বের করে ফেলবো, তুমি শুধু আমাকে 2 দিন সময় দাও। এর 2 দিন পরেই দেখা যায় কান্দাস্বামী তার বড় ভাইকে দেখায় যে সে একটা অ্যাপ তৈরি করেছে আর সেটার নাম দিয়েছে সুপার মান্ডি। এই অ্যাপের সাহায্যে তাদের এরিয়াতে যতগুলো খুচরো দোকানদার রয়েছে তারা সবাই একসাথে কানেক্টেড থাকতে পারবে আর তারা চাইলে সবাই আলাদা আলাদা প্রোডাক্ট না কিনে একসাথে প্রোডাক্ট কিনতে পারে, যার ফলে সেই প্রোডাক্টের পরিমাণ হিউজ হয়ে যাবে। আর এত বিশাল পরিমাণ প্রোডাক্ট কিনতে চেয়ে তারা অনেক ডিসকাউন্ট পাবে আর সেই ডিসকাউন্টটাই তারা তাদের খুচরো কাস্টমারদের দিতে পারবে, যার ফলে কাস্টমাররা আবারও তাদের দোকানমুখী হবে। এতে করে তাদের বিজনেসের ধস নামাটা বন্ধ হয়ে যাবে। এটা দেখার পরে কান্দাস্বামীর বড় ভাই অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় একজন কর্পোরেট বিজনেসম্যান কল করে রাঙ্গাচারিকে আর বলে দেশের সব জায়গার আউটলেটের পারফরমেন্স ঠিক রয়েছে, শুধুমাত্র আপনার এরিয়ার আউটলেটগুলোতেই একেবারেই পারফরমেন্স খারাপ করছে, এর কারণ কি? তখন রাঙ্গাচারিও সেই সুপার মান্ডি অ্যাপের কথা বলে। তখন সেই বস রাঙ্গাচারিকে বলে আমি এত কিছু জানি না, আপনি যদি ম্যানেজার থাকতে চান তাহলে আমাকে রেজাল্ট দেখান। এরপরে রাঙ্গাচারি একজন ডিলারকে কল করে আর কান্দাস্বামীর ভাইয়ের নাম বলে দেয় আর বলে এবার যখন তার দোকানে যে দুধের ব্যাচটা যাবে সেই ব্যাচের ভেতরে মেয়াদ উত্তীর্ণ দুধ পাঠিয়ে দেবে। সেই লোকটা বলে যদি পরে কিছু হয় তাহলে আমি কি করব? রাঙ্গাচারি বলে পুলিশ থেকে প্রশাসন সবাই আমার হাতে রয়েছে। অর্থাৎ কান্দাস্বামীর বড় ভাইয়ের দোকান থেকে
সেই মেয়াদোত্তীর্ণ দুধগুলো 6 জন বাচ্চা খায় আর তারা মারা গিয়েছিল, যার ফলে জনগণ রেগে গিয়ে তাদের উপরেই দোষারোপ করতে থাকে। আর পুলিশ অতঃপর তাদের টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়, টর্চার করে। আর সেই অপমান সহ্য করতে না পেরেই কান্দাস্বামীর পুরো পরিবার আত্মহত্যা করে। এদিকে আথিরা সাথে সাথে কল করে পুলিশ কমিশনারকে আর বলে কারি যাকে টার্গেট করেছে সেই বিজনেসম্যান হচ্ছে জীবন মালহোত্রা, কারণ রাঙ্গাচারি তার কোম্পানির হয়েই কাজ করত। আর আমি নিশ্চিত কারি হয়তোবা তাকেই টার্গেট করেছে। জীবন মালহোত্রাকে এমন একটা জায়গায় রাখুন যেটা নেটওয়ার্কের বাইরে, এমনকি তার কাছে কোনো মোবাইলও থাকা যাবে না, এমনকি কোনো ইলেকট্রিক ডিভাইসই থাকা যাবে না। এদিকে ইন্দু দেখা করতে আসে আথিরার সাথে। এই ইন্দু হচ্ছে কান্দাস্বামীর সেই ভালোবাসার মানুষ। ইন্দু বলতে থাকে, আমরা ছোটবেলা থেকে একে অপরের সাথে পরিচিত, একসাথে কলেজে পড়েছি, বড় হয়েছি, আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। আমাদের এই ভালোবাসার সম্পর্কটা আমাদের দুই পরিবারই মেনে নিয়েছিল, আমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কান্দাস্বামীর পরিবারের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আসে সেটা জানাজানি হওয়ার পরেই আমার বাবা এই বিয়েটা ভেঙে দিয়েছিল। কিন্তু তারপরেও আমি কান্দাস্বামীর পাশেই থেকেছিলাম, কিন্তু ওকে আমি রক্ষা করতে পারিনি। এছাড়া কথায় কথায় ইন্দু জানায় কান্দাস্বামী ছোটবেলাতে প্রথমে ফিজিক্সে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, কিন্তু পরে তাদের হায়ার সেকেন্ডারি ম্যাথ টিচার চন্দ্রশেখরের কাছে যাবার পরে ধীরে ধীরে কান্দাস্বামীর আগ্রহটা ম্যাথের দিকে চলে আসে আর তার কাছ থেকে সে সবকিছু শেখে। আথিরা জানতে পারে এই চন্দ্রশেখর হচ্ছে একজন ম্যাথ জিনিয়াস। দেখা যায় কান্দাস্বামী যেদিন আত্মহত্যা করেছিল সেই দিনও সে চন্দ্রশেখরকে কল করেছিল আর বলেছিল, আমি আপনার শিক্ষাটা কোনো কাজে লাগাতে পারলাম না। আসলে যখন অপরাধ অবিচার জিতে যায় তখন আমাদের মতো মানুষের আর কিছুই করার থাকে না। আমার এই পড়াশোনা দিয়েই কি হবে যেখানে আমি আমার পরিবারকে বাঁচাতে পারিনি, তাদের প্রতি হওয়া অন্যায়ের বিচার করতে পারিনি। এরপরে ইন্দুর কাছ থেকে সেই চন্দ্রশেখরের ঠিকানা নিয়ে নেয় আথিরা। এদিকে সরকারের পক্ষ থেকে 48 ঘন্টা হওয়ার কিছুক্ষণ আগেই কারির সব ডিমান্ডস মেনে নেওয়া হয় এবং সেই অনুযায়ী কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়। আথিরা তার টিম নিয়ে চন্দ্রশেখরের বাড়িতে চলে আসে, আর যে বাড়ির নাম ছিল কারি নায়ার। আর এ থেকেই আথিরা নিশ্চিত হয়ে যায় এই চন্দ্রশেখরই হচ্ছে সেই লোক যে কান্দাস্বামী এবং তার পরিবারের হয়ে বদলা নিচ্ছে। সেই বাড়িতে যাওয়ার পরে দেখা যায় চন্দ্রশেখরের স্ত্রী আসে, আর আথিরা তার কাছ থেকে জানতে পারে চন্দ্রশেখর 5 দিন আগেই মারা গেছে। এটা শোনার পরে সে আবারও শকড হয়। চন্দ্রশেখর কান্দিস্বামী সবাই মারা গেলে এর পেছনে এখন কে রয়েছে? আথিরা চন্দ্রশেখরের স্ত্রীর সাথে কথা বলে জানতে পারে সে ম্যাথে খুবই দুর্বল, যার ফলে চন্দ্রশেখরের কাজ বা প্রজেক্ট কোনো কিছুর কোনো বিষয়ে তার কোনো ধারণা নেই। এরপরে আথিরা ইন্দুর সাহায্যে চন্দ্রশেখরের রুম এবং স্টাডি রুম খুব ভালো করে দেখে, আর যেখানে দেখতে পায় তামিল ভাষাতে অনেক ধরনের কোড লেখা ছিল, যেগুলোর এক একটা এক এক গুরুত্বপূর্ণ অর্থ ছিল। আর ইন্দু তাদের সেই আর্টগুলো এক্সপ্লেন করছিল। এরপরে আথিরের কাছে কল আসে এবং তার টিম থেকে একজন জানায় সেই জোনাল ম্যানেজার রাঙ্গাচারি 3 দিন আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আথিরা বলে, এটা আমি জানতাম এমনই কিছু একটা হবে, এটাও একটা পরিকল্পিত খুন। আথিরা ভাবতে থাকে চন্দ্রশেখর 5 দিন আগে মারা গিয়েছে, তাহলে রাঙ্গাচারিকে 3 দিন আগে কে মারল? এর পেছনে আর কে থাকতে পারে? আথিরা তার টিমকে বলে, কারি এই পর্যন্ত যতবার কল করেছে, ইমেল করেছে, আমার সবকিছুর ডিটেলস চাই। সোফিয়া বলে সে সবসময় কথা বলেছে, শুধুমাত্র একবারই একটা মেসেজ পাঠিয়েছে। তখনই আথিরা বলে, ঠিক আছে, এই ইমেলটা ডিকোড করার চেষ্টা করো, দেখো এখান থেকে কোনো ক্লু বের হয়ে আসে কিনা। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও দেখা যায় তারা ব্যর্থ হয়। এরপরে হঠাৎ করে ভাবতে ভাবতে আথিরা বিশালকে বলে, চন্দ্রশেখরের এখন যে বর্তমান কিছু স্টুডেন্ট রয়েছে তাদের ডেকানো, বড় হোক বা ছোট হোক, নিশ্চয়ই এখানে যে পেন্টিংগুলো রয়েছে এর মর্মার্থ এরা কিছুটা হলেও জানবে। দেখা যায় বেশ কয়েকজন বাচ্চাগুলোকে সেখানে নিয়ে আসা হয় আর তাদের এক একটা পেন্টিং দেওয়া হয়, সেটার অর্থ কি সেটা লিখতে বলে, আর তারা এগুলো ডিকোড করে। দেখা যায় একটি ছেলে সেখানে কিছু কথা লেখে। আথিরা সেই পেপারটা সোফিয়াকে দেয়। এখানে কবিতার যে ভাষাগুলো লেখা রয়েছে সেগুলোর সাথে প্রাইম নাম্বারের কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করো, আর এটা থেকে কোনো কিছু ডিকোড করা যায় কিনা সেটাও দেখো। দেখা যায় অবশেষে তারা একটা ক্লু পায়, যেখানে সে ক্লুর ভেতরে লেখা ছিল রেস্ট ইন ইউর মাদার ল্যাব। কিন্তু এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে বা কার মায়ের কথা বলা হয়েছে, কান্দাস্বামী না চন্দ্রশেখর, এর কিছুই তারা বুঝতে পারে না, ভাবতে শুরু করে। আর ঠিক তখনই একজন নার্স এসে আথিরাকে কফি দিয়ে যায়। নার্সের দিকে চোখ পড়তেই আথিরার একটা পয়েন্ট মনে পড়ে, এই নার্স যে হসপিটালে কাজ করত ঠিক একই হসপিটালের অ্যাম্বুলেন্স সেদিন ট্রাফিক সিগন্যালে তাদের গাড়ির সামনেই দেখেছিল, আর কারি বলেছিল সে তার চোখের সামনেই। সেটা একটা ক্লু
ক্লু, তার মানে এই হসপিটালেই কারি থাকতে পারে। সেই হসপিটালটাকে পুরোপুরি পুলিশ দিয়ে কভার করে ফেলা হয়। সেই হসপিটালের ম্যানেজার আথিরার সাথে কথা বলে। তিনি জানায় চন্দ্রশেখর এখানে 4 থেকে 5 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। আর চন্দ্রশেখর যখন এখানে দীর্ঘ সময় ছিল, তার স্টুডেন্টরা এখানেই কম্পিউটার নিয়ে কাজ করছিল, আর এখান থেকেই সবকিছু কন্ট্রোল করা হয়েছে। আর আপনি যাকে খুঁজছেন সেই কারি এই হসপিটালেই রয়েছে। আথিরা বলে, তাহলে এটা আপনি আমাদের আগে কেন বলেননি? সেই ম্যানেজার বলে, আমাকে হুমকি দেওয়া হয়েছিল আমার পরিবারকে মেরে ফেলা হবে। আথিরা এবং তার টিম সেখানে চলে যায়, কিন্তু দেখা যায় সেটা একটা ভোল্ট ছিল। আর কারি বলতে থাকে, ভুলেও এই দরজা খুলতে যেও না, তাহলে শক খেয়ে এখনই মারা যাবে। কারি তাদের বলে, তোমরা একটু বেশি দেরি করে ফেলেছ। আমি জীবন মালহোত্রাকে মারার সব ব্যবস্থা করে দিয়েছি, আমার প্রতিশোধ নেওয়া পূর্ণ হয়ে যাবে। এরপরে আথিরা যখন পুলিশ কমিশনারকে কল করে, তখনই দেখা যায় জীবন মালহোত্রার কাছে তার স্ত্রীর কল আসে। যদিও একজন পুলিশ অফিসার তাকে কলটা রিসিভ করতে নিষেধ করে, কিন্তু জীবন মালহোত্রা বলে, এটা আমার স্ত্রীর কল, এখানে কি হবে? আর তখনই দেখা যায় কলটা রিসিভ করার সাথে সাথে সেই মোবাইলটা ব্লাস্ট হয়, আর সেই ব্লাস্টেই জীবন মালহোত্রা মারা যায়। এরপরেই কারি নিজেই সেই ভোল্টের দরজাটা খুলে দেয়। সবাই ভেতরে ঢুকে যায়। আথিরা জিজ্ঞেস করে, তুমি কে? সামনে এসো। তখনই কারি বলে, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ এআই। আর আমাকে সব প্রোগ্রাম সেট করে দিয়েছে কান্দাস্বামী, আর নির্দেশনা দিয়েছে চন্দ্রশেখর। এটা শোনার পরে আথিরা অবাক হয়ে যায়। একটা এআই এত কিছু কিভাবে করতে পারে? সে তাকে বিভিন্ন প্রশ্ন করে, তুমি একদম মানুষের মতো কিভাবে যোগাযোগ করছো? তখন কারি তাকে সবকিছু খুলে বলে, ভাষার ব্যবহারটা তো 2nd জেনারেশনেই হয়ে গেছে, আর তার এই ভার্সনটা 7th জেনারেশনে, তাই এমন কিছু নেই যা সে করতে পারে না। তাকে যেসব অর্ডার দেওয়া হয়েছিল সে প্রত্যেকটা অর্ডার খুব ভালোভাবে ফলো করেছে, এমনকি পুলিশ তাকে কোনোভাবেই থামাতে পর্যন্ত পারেনি। সরকার তার ডিমান্ড মেনে নিয়েছে, সে অপরাধীদের শাস্তি দিয়েছে, আর তার কাজ শেষ হয়ে গেছে। আথিরা জিজ্ঞেস করে, এত শক্তিশালী জিনিস তৈরি করতে গেলে কোয়ান্টাম কম্পিউটার লাগবে, সেটা কোথায়? কারি তাকে বলে দেয়, তোমার বাদিকের 10 পা দূরত্বে। তখনই আরও একটা দরজা খুলে যায়। দেখা যায় বিশাল একটা রুমে বিশাল কম্পিউটার সেটআপ, আর সেখানেই ছিল সেই কোয়ান্টাম কম্পিউটার। কারি আথিরাকে বলে, আমার যাবার সময় হয়ে গেছে, কারণ চন্দ্রশেখর আমাকে নির্দেশ দিয়েছে আমার কাজ শেষ করে যাওয়ার পরে আমি যেন নিজেকে ডিস্ট্রয় করে দেই, কারণ এত পাওয়ারফুল একটা জিনিস কোনো মানুষের হাতে পড়লে এটা সভ্যতার জন্য বিপদ বয়ে আনতে পারে, আর এই জন্য আমি আমার কমান্ড মেনে নিজেকে এখন ধ্বংস করে দেব। এরপরে আথিরার কাছ থেকে বিদায় নিয়ে কারি নিজেকে নিজেই ধ্বংস করে ফেলে। অর্থাৎ কান্দাস্বামী কোয়ান্টাম কম্পিউটার নিয়ে রিসার্চ করছিল, আর এখানে সে সেটা সেট করছিল, কাজ করছিল। কিন্তু যখন কান্তাস্বামীর পরিবার মিথ্যা অপবাদে পুলিশের কাছে হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করে, আর সেটারও ন্যায় বিচার পায় না, তখনই কান্তাস্বামী খুঁজে বের করে যে এর পিছনে কারা কারা রয়েছে, কোন পরিস্থিতি দায়ী। সে সবকিছু খুঁজে বের করে ফেলে, আর চন্দ্রশেখরকে সবকিছু জানিয়ে যায়। অন্যদিকে চন্দ্রশেখর তার প্রিয় ছাত্র কান্তাস্বামীর এভাবে চলে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারে না, যার ফলে সে একটা এআই সিস্টেম তৈরি করে এই কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে, আর সেটাকে সব ধরনের নির্দেশ দিয়ে দেয়, কখন কি করতে হবে সবকিছু। আর সবকিছু শেষ হওয়ার পরে এই এআই যেন নিজেকেই ধ্বংস করে ফেলে। এই ধরনের নির্দেশনা দেওয়ার পরেই সে এই কারিকে চালু করে দেয়। আর দেখা যায় গত 5 দিন আগে চন্দ্রশেখর নিজেও মারা যায়, আর এরপরে কারি তার কথা রাখে। তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে নিজেকে ধ্বংস করে দেয়। আর অবশেষে আথিরা আর তার টিম এভাবেই কেসটা সমাধান করেছিল। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। মুভিতে অনেক বেশি টেক রিলেটেড কথাবার্তা ছিল। আমি যতটুকু পেরেছি বুঝে বলার চেষ্টা করেছি। অনেকের হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে বুঝিয়ে বললে হয়তোবা মুভিটা আরও বেশি সহজ হবে, তাই আমি সেটাই করেছি। তো যাই হোক, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।